প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জুমের মাধ্যমে আমি রেকর্ডিং ক্লাসটা প্রদান করছি। আমরা গত ক্লাসে যে টপিকটা নিয়ে আলোচনা করেছি ঠিক তার পরের টপিকটা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে ব্যাংক ঋণ নিয়ে আলোচনা করেছি এবং ব্যাংক ঋণের গুরুত্বটা নিয়ে পড়েছি যে ব্যাংক ঋণটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ক্লাসে আমরা ঋণ মঞ্জুরে বিবেচ্য বিষয়সমূহ নিয়ে পড়াশোনা করব। আগে আমি টপিকটার যে হেডলাইন এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে একটা ব্যাংক একজন কাস্টমারকে যে ঋণ মঞ্জুর করবে, দ্যাট মিনস কাস্টমার ঋণ নিতে আসছে। এখন ঋণ নিতে আসলেই তো আর ঋণ দেওয়া যাবে না, তাই না? এখানে যাচাই বাছাইয়ের অনেকগুলো বিষয় আছে, অনেক কিছু চিন্তা করতে হবে যে ঋণটা দিব নাকি দিব না, অনেক ধরনের এখানের মধ্যে চিন্তার বিষয় রয়েছে। এখন বলা হচ্ছে কি কি বিষয় বিবেচনা করে একটা ব্যাংক বেসিক্যালি তার কাস্টমারদেরকে ঋণ প্রদান করবে, এটা নিয়ে বেসিক্যালি আমরা এই টপিকটাতে পড়াশোনা করব। দ্যাট মিনস ঋণ মঞ্জুরের ক্ষেত্রে একটা ব্যাংক কাস্টমারের কি কি বিষয় বিবেচনা করবে। সো দেখো, বলা হচ্ছে ঋণ মঞ্জুর কালে ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কোনো কোম্পানি যদি ঋণ নিতে আসে তাহলে কি কি বিবেচনা করতে হবে, এগুলো বিবেচনা করতে হবে। আর যদি কোনো গ্রাহক, গ্রাহক মানে হচ্ছে পার্সন, মনে করো আমি বা তুমি যদি ঋণ নিতে যাও, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক কোন কোন বিষয়, আমাদের কোন কোন বিষয় নিয়ে বিবেচনা করবে এইখানের মধ্যে, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে চলো একটা একটা করে দেখি। বলা হচ্ছে কোম্পানি যদি যায় ঋণ নেওয়ার জন্য, ব্যাংক সাধারণত তার তারল্য দেখে, নিরাপত্তা দেখে, লাভজনকতা দেখে, বৈচিত্র্যতা দেখে, মেয়াদের মিশ্রণ দেখে, জামানত দেখে। সো দেখি আমরা কি কি, এগুলো একটু আমরা এক্সপ্লেনেশনটা দেখি। বলা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে বিবেচনার জন্য একটা কোম্পানি, মনে করো এবিসি কোম্পানি, কোনো ব্যাংকের কাছে গেল ঋণ নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি, ব্যাংক প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা চিন্তা করে সেটা হচ্ছে তারল্য। বলা হচ্ছে তারল্য বলতে চেকের প্রাপককে চাহিদা মাত্র নগদ অর্থ প্রদান করার ক্ষমতাকে বোঝায়। আমরা জানি যে চেক প্রদান করার সাথে সাথে যদি যেই ব্যক্তির চেক, সেই ব্যক্তির অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে, তাহলে ব্যাংক ওই টাকা নগদ অর্থে হচ্ছে প্রদান করতে বাধ্য থাকে। ব্যাংক পরের অর্থে ব্যবসা করে এবং উক্ত অর্থ কার্যত চাহিদা মাত্র পরিশুদ্ধ। তাই ব্যাংকে অবশ্যই সতর্ক বিবেচনার মধ্যে দিয়ে আমানতের একটা অংশ নগদে বা তরল সম্পদ আকারে সংরক্ষণ করতে হয়। দ্যাট মিনস হচ্ছে, এটা তাহলে আমরা যেটা বুঝলাম, তাহলে স্যার তারল্য বলতে এখানের মধ্যে বোঝাচ্ছে কি, একটু ভালো করে খেয়াল করো। মনে করো আমি একটা কোম্পানি, ঠিক আছে? আমি কোনো একটা ব্যাংকে গেলাম, হচ্ছে যে ঋণ নেওয়ার জন্য। ব্যাংক চিন্তা করবে, আচ্ছা এই ব্যক্তিটাকে যদি আমি ঋণ দিয়ে ফেলি এখন, তাহলে আমার অনেক বিরাট একটা অ্যামাউন্ট এই ব্যক্তির কাছে চলে যাবে বা এই কোম্পানির কাছে চলে যাবে। তাহলে আমার আজকের দিনে বা আমার এই যে ব্যাংকিং ব্যবসা, এই ব্যাংকিং ব্যবসাটা পরিচালনা করার জন্য আমার যে অন্যান্য ক্লায়েন্টেরা টাকা তোলার জন্য আসবে, ওই টাকা তোলার জন্য আসার পরে তো আমি তাদেরকে টাকা দিতে পারবো না, কারণ আমি ভোল্টের পুরো টাকা তো বিজয়স কোম্পানিকে আমি প্রদান করে দিচ্ছি, তাই না? তাহলে আমি যদি এই কোম্পানিকে টাকাটা প্রদান করে দিই, আমার তারল্য সংকট দেখা দিবে। ওই জন্য বলা হচ্ছে কোম্পানি যখন টাকা তুলতে যায়, তারল্যটা কোম্পানির তারল্য না, এখানের মধ্যে হচ্ছে ব্যাংকের তারল্যটাকে নিয়ে ব্যাংক তখন বিবেচনা করে যে তাকে ঋণটা দিলে তারল্যে কোনো সংকট দেখা দেয় কিনা। এরপরে আসো নিরাপত্তা, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বলা হচ্ছে সেফটি ফার্স্ট। এই কথাটি অগ্রিম প্রদানকালে ব্যাংকে অবশ্যই সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। অগ্রিম প্রদান মানে হচ্ছে ঋণ প্রদান। আমরা অলরেডি পড়ছি ঋণকে আবার অগ্রিম বা অ্যাডভান্স বলা হয়। তাহলে এই কথাটা বলছে ঋণ প্রদানের সময় ব্যাংক অবশ্যই চিন্তা করতে হয়, কারণ ব্যাংক অগ্রিমের অর্থ নিরাপদে আয় সমেত যথাসময়ে ফেরত না আসলে ব্যাংক এই অর্থ পুনরায় ঋণ দিতে পারে না। দ্যাট মিনস হচ্ছে, বলা হচ্ছে যাদেরকে ব্যাংক ঋণ দেয় তারা যদি ঠিক সময়ে সুদসহ ওই ঋণটা পরিশোধ না করে, তাহলে কিন্তু ব্যাংক নেক্সট ঋণে যেতে পারবে না। ওই কারণে ব্যাংকে যখন কোনো ব্যবসায়ী হচ্ছে ঋণ নিতে আসে, তখন ব্যাংক কিন্তু সঙ্গে সঙ্গে ঋণ দিয়ে দেয় না। ব্যাংক যাচাই বাছাই অনেক কিছু চিন্তা ভাবনা করে সবকিছু ইনভেস্টিগেট করে যদি দেখে না এই কোম্পানিটা ভালো, আর্থিক অবস্থা ভালো, সুনাম ভালো, তাদের অতীত ইতিহাস, যাদের কাছ থেকে ঋণ নিয়েছে তারা মোটামুটি পজিটিভ একটা হচ্ছে রেফার করছে, সবকিছু চিন্তা করে তারপর যদি মনে হয় না এটা সেফ, ঋণ দেওয়াটা এই কোম্পানিটাকে সেফ, তখনই শুধুমাত্র ঋণ প্রদান করে।
ওকে, ওই জন্য বলা হচ্ছে সেফটি ফার্স্ট, আগে সেফ তারপর সেফটি তারপর হচ্ছে প্রফিট। তুমি কোনো কোম্পানিকে ঋণ দিতে পারলে প্রফিট গেইন হবে এটা চিন্তা করে যদি ঋণ দিতে থাকো, দেখা যাবে যে আমও যাবে ছালাও যাবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে তখন তুমি তোমার মূল টাকাটাও খুঁজে পাবা না, লাভ তো দূরের কথা। এবার আসো নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে লাভজনকতা বা প্রফিটেবিলিটি। বলা হচ্ছে আমানতের উপর ব্যাংক সাধারণভাবে সুদ বা লাভ প্রদান করে, তাই অর্থ যাতে অধিক আয় উপার্জনে কাজে লাগানো যায় অগ্রিম মঞ্জুরকালে, মানে লোন মঞ্জুরকালে ব্যাংকে তা অবশ্যই গুরুত্বপূর্ণ বা গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে ব্যাংক হচ্ছে পরের ধনের পোদ্দারি করে, এটা আমরা এই অধ্যায়ের প্রথম দিকেই দেখছি। পরের ধনের পোদ্দারি মানে কি দেখো, আমানতকারী যারা মানে গ্রাহক যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন হিসেবের মাধ্যমে কিন্তু ব্যাংক কি করতেছে, অর্থ সংগ্রহ করতেছে, যেমন চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব বা অন্যান্য বিশেষ হিসাবের মাধ্যমে কিন্তু ব্যাংক টাকা সংগ্রহ করতেছে। তাহলে এই যে টাকা সংগ্রহ করতেছে তার বিনিময়ে নিশ্চয়ই তাদেরকে একটা ইন্টারেস্ট প্রদান করার কমিটমেন্ট প্রদান করছে। তাহলে এই যে কমিটমেন্টটা দিল, তাহলে ব্যাংক যদি তার গ্রাহকদেরকে 10% দেওয়ার কমিটমেন্ট করে, ওই টাকাটা ব্যাংক নিশ্চয়ই এমন পার্সেন্টেজে খাটাতে হবে যেখানে তার অন্তত 12, 13, 14 বা 15% লাভ হবে। কারণ না হলে তার ওই যে মানে হচ্ছে যে গ্রাহকদেরকে দেওয়ার পরে তো তার কাছে কোনো অবশিষ্ট থাকবে না। সো এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে ব্যাংকের এই বিষয়টাতে একটু চিন্তা করতে হবে যে ব্যাংক সবসময় চিন্তা করবে যে কম ঝুঁকিতে কিভাবে বেশি লাভ করা যায়, ঠিক আছে? এবং তার মাঝখানে যে প্রফিটটা, এই প্রফিটটা যাতে ঠিক থাকে। এরপরে চলে আসে আমাদের বলা হচ্ছে বৈচিত্র্যতার দিকে খেয়াল রাখতে হবে। বলা হচ্ছে ঋণ বা অগ্রিম যদি মুষ্টিমেয় কয়েকটি খাতে বা কতিপয় প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়ে, তবে তাহলে উক্ত খাত মার খেলে বা প্রতিষ্ঠান লোকসান করলে ব্যাংকের ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পায়। অনেকটা হচ্ছে ওই বৈচিত্র্য নীতি পড়ছিলাম না, যে একটা পকেটে টাকা না রেখে তুমি চারটা পকেটে টাকা রাখো। বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তুমি তোমার টোটাল যে ইনভেস্টমেন্টটা আছে, এই টোটাল ইনভেস্টমেন্টটা তুমি কি করলা, খান অ্যান্ড কোম্পানির কাছে, মানে হচ্ছে যে তোমার যে ঋণ দেওয়ার ক্যাপাসিটি, ওই প্রথমে খান অ্যান্ড কোম্পানির কাছে 10 কোটি টাকা ঋণ দিলা, এরপর আবার ওরা 15 কোটি টাকা ঋণ চাচ্ছে আবার দিলা, এরপর আবার তারা 25 কোটি টাকা ঋণ চাচ্ছে আবার দিলা। তাহলে মানে হচ্ছে যে অনেকটা হচ্ছে যে ওই আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা আছে যে যার মাথায় তেল বেশি তাকে বেশি বেশি তেল দেওয়া, ঠিক আছে? আর যার মাথায় তেল নাই, ঠিক আছে, তাকে কোনো তেলেই প্রদান না করা। সেটা হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানিটা বেসিক্যালি মানে হচ্ছে যে তোমার ঋণ অলরেডি নিছে তাকে আবার ঋণ দিচ্ছ, আবার ঋণ দিচ্ছ, তাতে কি সমস্যাটা হবে? সমস্যাটা হবে কোনো কারণে যদি খান অ্যান্ড কোম্পানি, যে কোম্পানিটার কথা বললাম যাকে বারবার ঋণ দিচ্ছ, সে যদি কখনো ফ্রড করে, তাহলে কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা ক্ষতির সম্মুখীন ওই ব্যাংকটা হবে। কে? যে ঋণ দিয়েছে। কিন্তু ওই ব্যাংক যদি চিন্তাটা এইভাবে করতো, খান অ্যান্ড কোম্পানিকে মানে হচ্ছে যে ঋণ দিচ্ছে আর দিবে না, ঠিক আছে, দেখি ওরা আগে ফেরত দেখ তারপর দিব, এরপরে খান অ্যান্ড কোম্পানিকে না দিয়ে আবার অন্য কোম্পানিকে দাও, এরপরে ওই কোম্পানির পরে আবার আরেকটা কোম্পানিকে দাও, তাহলে এই যে তোমার ঋণটাকে তুমি এক জায়গায় না দিয়ে, একটা কোম্পানিকে না দিয়ে তুমি বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করতেছো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে বৈচিত্র্যতা। মেয়াদের মিশ্রণ বলা হচ্ছে মনে করো সবাইকে যদি তুমি 5 বছরের জন্যই ঋণ দিতে থাকো, মনে করো এই কোম্পানিকেও দিছো 5 বছরের জন্য, বি কোম্পানিকেও দিছো 5 বছরের জন্য, সি কোম্পানিকেও দিছো 5 বছরের জন্য, তখন একটা প্রবলেম দেখা দিবে। প্রবলেমটা হচ্ছে টাকা যখন যাওয়ার সময় একসাথে যাবে, আবার আসার সময় একসাথে সব টাকা চলে আসবে, এটা কিন্তু একটা সমস্যা। তাহলে তুমি একটা কাজ করতে পারো, এই জায়গায় মেয়াদের একটা বৈচিত্র্যতা আনতে পারো। কিরকম? বলা হচ্ছে তুমি কিছু টাকা মনে করো 5 বছরের জন্য ঋণ দিছো, কিছু টাকা 6 বছরের জন্য দিছো, কিছু টাকা 8 বছরের জন্য দিয়েছো, কিছু টাকা আবার 12 বছরের জন্য দিয়েছো। তাহলে এইভাবে যখন মিশ্রণ করে দিবা, তখন কিন্তু টাকাগুলো যখন আসবে তখন তোমার কাজে আসবে, ঠিক আছে? এরপরে আসো বলা হচ্ছে জামানত। জামানতের বিষয়টা কিরকম অলরেডি আমরা জানি যে কোম্পানির ক্ষেত্রে সাধারণত বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে জামানতটা কম নেওয়া হয়, ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে জামানতটা বেশি নেওয়া হয়, কিন্তু বলা হচ্ছে জামানতটা নিলে ভালো, তাহলে রক্ষা কবচ হিসেবে কাজ করে। কোনো কারণে যদি কোম্পানি ফ্রড করে, তুমি ওই জামানত বিক্রি করে হলেও তোমার ঋণটা গ্রহণ করতে পারবে। বলা হচ্ছে প্রদত্ত ঋণের অর্থ যথাসময়ে ফেরত পাওয়ার রক্ষা কবচ হিসাবে ব্যাংক যা কিছু সংরক্ষণ করে তাকেই জামানত বলে। ব্যাংক এই ক্ষেত্রে স্থাবর ও অস্থাবর সম্পত্তি জামানত হিসাবে এবং ক্ষেত্রবিশেষে ব্যক্তিকে জামিনদার হিসেবে ব্যবহার করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যদি ব্যক্তিক জামানত ব্যবহার করি তাহলে এই বিষয়গুলো চিন্তা করা হয় যে মানে হচ্ছে যে থার্ড কোনো পক্ষ যদি ওই কোম্পানির জন্য
মানে হচ্ছে যে কমিটমেন্ট দেয়, ঠিক আছে। মনে করো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে করো রশিদ লোন নিতে গেছে, ঠিক আছে। এখন রশিদকে হয়তো বা অনেকে ওই কোম্পানি ওই ব্যাংকটা তেমন একটা চিনে না, ঠিক আছে। এই জায়গায় রশিদকে যখন চিনে না, তখন হয়তো বা মনে করো জান্নাত, ঠিক আছে, জান্নাতের তো অনেক টাকা পয়সা, ঠিক আছে, জমিদার মানুষ, ঠিক আছে। জান্নাত ওই এলাকার খুব ক্ষমতাশালী ব্যক্তি, জান্নাত ব্যাংকে গিয়ে বলল কোনো সমস্যা নাই, আপনি রশিদকে টাকা দেন, যদি রশিদ টাকা দিতে ব্যর্থ হয় তাহলে টাকাটা আমি প্রদান করব। তাহলে দেখো, তাহলে ব্যক্তি যদি এই যে তৃতীয় পক্ষ যে জান্নাত, এই জান্নাত যদি এই জায়গায় করে, তাহলে প্রথমটা হচ্ছে জামিনদারের আর্থিক সামর্থ্য দেখবে, এরপরে সততা দেখবে, এরপরে সামাজিক মর্যাদা দেখবে, ঠিক আছে। সো যেটা বলছিলাম সেটাতে একটু আসি, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের এগুলো হচ্ছে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি যদি থার্ড পার্টি হিসেবে যদি মানে হচ্ছে স্টেটমেন্ট দেয়, তাহলে এই বিষয়গুলো দেখা হয়। আর যদি অব্যক্তিক, অব্যক্তিক মানে কোনো কোম্পানি বা কেউ যদি জামানত হিসেবে প্রদান করে, তাহলে এই বিষয়গুলো নিয়ে দেখা হয়, ঠিক আছে। এবার চলে আসি আমরা গ্রাহক বিবেচনা করার ক্ষেত্রে, ঠিক আছে। যদি গ্রাহকরা যদি আসে যে ঋণের ক্ষেত্রে, ঠিক আছে, বা গ্রাহক বিবেচনা করার ক্ষেত্রে, তাহলে কিভাবে দেখা হয়। বলা হচ্ছে গ্রাহকের চরিত্র। দ্যাট মিন চরিত্র বলতে ঋণ আবেদনকারী মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন হয়তোবা যাচ্ছে, কে মনে করো রশিদ ঋণের জন্য গেল, তখন রশিদের আগের লেনদেনের রেকর্ড দেখবে, ঋণ ফেরত দানের আগ্রহ দেখবে, নির্ভরশীলতার গুণ ও তার জবাবদিহিতার মন মানসিকতা দেখবে। এগুলো সবগুলো বিবেচনা করে তারপর হচ্ছে যে ঠিক করবে। এরপরে হচ্ছে গ্রাহকের যোগ্যতা, ঠিক আছে, গ্রাহকের যোগ্যতা আছে কিনা। দ্যাট মিনস এই ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ ব্যবহারের ক্ষমতা আছে কিনা। দ্যাট মিনস তুমি যে ঋণটা নিচ্ছ, ঠিক আছে, এই ঋণটা তুমি কি কাজে ব্যবহার করবা এবং ওই কাজটা তুমি পারফেক্টলি জানো কিনা, তোমার দক্ষতা আছে কিনা, এবং তুমি ওই কাজ থেকে মুনাফা বের করে আনতে পারবে কিনা, ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারবে কিনা, এবং ওই ম্যানেজমেন্টের প্রতি তোমার আন্তরিকতা কেমন, এই বিষয়গুলো এই জায়গায় বিবেচনা করে তারপর তোমাকে ঋণ দেওয়া হবে। এরপর হচ্ছে গ্রাহকের সম্পদ। গ্রাহকের সম্পদে বলা হচ্ছে ভাবি ঋণ গ্রহীতার মূলধন। ভাবি ঋণ গ্রহীতা মানে যাকে ঋণ দিবে, হ্যাঁ। তো ভাবি ঋণ গ্রহীতার মূলধন বা সম্পদের পরিমাণও ঋণ দানে গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাট মিনস হচ্ছে তুমি ঋণ নিতে আসছো, কিন্তু তোমার মূলধনটা অথবা তোমার সম্পদের পরিমাণ কেমন, সেটার উপর ভিত্তি করেও কিন্তু তোমাকে ঋণ দিবে নাকি দিবে না সেটা ঠিক করবে। কারণ তুমি যদি কোনো কারণে ঋণের টাকাটা প্রদান করতে না পারো, তোমার যদি সম্পত্তি বেশি থাকে, তাহলে তুমি হয়তো রিকভার করে ঋণটা প্রদান করতে পারবা। আর যদি না থাকে, তখন তো ঋণ প্রদান করতে পারবা না। এরপরে চলে আসো ঋণ গ্রহণের উদ্দেশ্য। এই জায়গায় দেখা হয় রশিদ যে ঋণ নিতে আসলো ব্যাংকে, রশিদ কোন উদ্দেশ্যে ঋণটা নিতে আসলো, মানে কি করার জন্য। সে কি মানে হচ্ছে যে ভালো ভালো খাবার কিনবে, বা সামনে মনে করো পুজো আসতেছে বা ঈদ আসতেছে, শপিং করবে, সেই উদ্দেশ্যে নিতে আসছে, নাকি ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে আসছে। এবং ব্যবসায়িক উদ্দেশ্য যদি নিতে আসে, সে কি ব্যবসা করবে, ওই ব্যবসাটা প্রফিটেবল কিনা, তার ওই ধরনের দক্ষতা আছে কিনা, তার ওই ধরনের ক্যাপাসিটি আছে কিনা, এখান থেকে সে লাভটা বের করে আনতে পারবে কিনা, এগুলো সবগুলো বিবেচনা করেই কিন্তু তাকে ওই ঋণ গ্রহণ মানে ঋণটা প্রদান করা হয়। আর ঋণ ফেরতের উৎস বলা হচ্ছে ঋণের অর্থ কিভাবে কোন উৎস থেকে ফেরত আসবে, সেটিও ঋণদানকালে বিশেষভাবে বিবেচনা করা হয়। দ্যাট মিনস তুমি যে ঋণটা নিচ্ছ, সেই ঋণটা তুমি যে ফেরত দিবা, সেটার উৎসটা কি। ভোগ্যপণ্যের ঋণের ক্ষেত্রে গ্রাহকের মাসিক আয়, ঋণ শিল্প ঋণের ক্ষেত্রে আয় সম্ভাবনা, বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে পণ্য বা সেবা বিক্রয় সম্ভাবনা ইত্যাদি বিষয় বিবেচনা করায় তারপর ঋণটা এখানের মধ্যে প্রদান করা হচ্ছে। তাহলে ইন টোটাল আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ঋণ মঞ্জুরকালে যদি কোম্পানি হয় তাহলে এই বিষয়গুলো বিবেচনা করা হয়, আর যদি গ্রাহক বিবেচনা করে তাহলে এই বিষয়গুলো বিবেচনা করেই বেসিক্যালি ঋণটা মঞ্জুর করে। সো আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, অনুধাবন করতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমাকে জানাবা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য।